অক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিল ভারত। এখন থেকে ব্যবহার হবে ব্যাপক হারে। में भी इनका कंसर्न होगा, थोड़ा भी कंसर्न होगा तो हम उसको कभी अप्रूव नहीं करेंगे। कुल मिला के ये सेफ है ऑफ कोर्स 110%। শিগগিরই পাচ্ছে বাংলাদেশ। বিতরণ ব্যবস্থাপনা নির্ধারণী চ্যালেঞ্জিং। টিকা পাওয়ার সাথে সাথে একেবারে স্বল্প সময় ব্যবধানে আমরা টিকা প্রয়োগ শুরু করতে পারবো। বন্ধ হওয়া আন্তর্জাতিক ফ্লাইট আবারও চালুর ঘোষণা সৌদি আরবের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ শেষ 60 ভাগের বেশি। বসেছে 2500 মিটারের টিউব। 2022 সালেই সব বড় প্রকল্পের উদ্বোধন, জানালেন ওবায়দুল কাদের। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিলেন 97 শিক্ষানবিশ এএসপি। পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এবং প্রতারিত হওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, পিকে হালদারের প্রতারণার শিকার মুক্তিযোদ্ধা, ক্ষোভ জানালেন আদালতে। ভুক্তভোগী এক সাবেক প্রধান বিচারপতিও। করোনা ভ্যাকসিনের খবর। মহামারী করোনার থাবা রুখে দিতে আবারও এলো সুখবর। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ায় চলতি মাসেই টিকা হাতে পাওয়ার আশা বাংলাদেশের। এদিকে টিকা সংরক্ষণ, বিতরণ, প্রয়োগ থেকে শুরু করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টিকা কেন্দ্রেরও হাতে পেলে স্বল্প সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ফ্রন্টলাইনারদের দেয়া হবে টিকা। দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ হাতে পেতে যাচ্ছে মহামারী করোনার ভ্যাকসিন। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ার খবর আশার সঞ্চার করেছে সাধারণ মানুষের মনে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভারত অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দেয়ায় কেটে গেছে সংকট। চলতি মাসেই ভ্যাকসিন হাতে পাওয়ার আশাবাদ জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, টিকা হাতে পেলে স্বল্প সময়ের ব্যবধানে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োগ করা হবে ফ্রন্টলাইনারদের। আমরা আশা করছি যে এই মাসেই, চলন্ত জানুয়ারি মাসে আমরা হয়তো টিকাগুলো পেয়ে যাব, এটা আমাদের আশাবাদ। এবং টিকা পাওয়ার সাথে সাথে একেবারে স্বল্প সময় ব্যবধানে আমরা টিকা প্রয়োগ শুরু করতে পারবো। কারণ টিকা সংরক্ষণ, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ, টিকা প্রয়োগ থেকে শুরু করে টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি এগিয়ে নেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের বিষয়টিও। টিকা প্রয়োগের জন্য যে প্রস্তুতির আমাদের প্রয়োজন, সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যেই নিয়ে রেখেছি। ট্রেনিং এর লজিস্টিক সব ব্যবস্থা করেছি। ট্রেনিংটা আমরা খুব শীঘ্রই শুরু করে দেব। এদিকে টিকা সংরক্ষণ থেকে প্রয়োগ, প্রতিটি ধাপেই কঠিনভাবে আধুনিক ও বিজ্ঞানসম্মত নিয়মকানুন মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ভ্যাকসিন অনেক বেশি একসাথে পাবো না। আমাদের ভ্যাকসিনটা মাস হিসাবে একটা অ্যামাউন্ট আসবে, যেটা মানুষকে দিতে হবে। তাহলে মানুষকে যদি দিয়ে আমার ভ্যাকসিনের লাভ পেতে হয়, তাহলে হচ্ছে যারা সবচেয়ে বেশি রিস্ক, যাদেরকে দিলে মৃত্যুহার কমে যাবে, এরকম লোকগুলোকে আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে। প্রতি লটে 50 লাখ করে সেরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ভ্যাকসিন কিনবে বাংলাদেশের ভ্যাকসিনকো। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজ অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ভ্যাকসিনের অনুমোদনের খবরে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। যুক্তরাজ্যের পর এবার অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত। দেশটির বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের পর রোববার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই ভ্যাকসিন ব্যবহারের চূড়ান্ত ছাড়পত্র দেয়। অক্সফোর্ডের পাশাপাশি দেশটির নিজস্ব প্রতিষ্ঠান ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ব্যবহারেরও অনুমোদন দেওয়া হয়। एक बात पे पूरा
आप श्योर रहिए कि किसी में भी सेफ्टी का कंसर्न होगा, थोड़ा भी कंसर्न होगा तो हम उसको कभी अप्रूव नहीं करेंगे। कुल मिला के ये सेफ है। ऑफ कोर्स 110%। করোনায় বিপর্যস্ত 130 কোটি জনসংখ্যার এই দেশটিতে একদিনে 2টি ভ্যাকসিনের প্রয়োগের অনুমোদন পাওয়ায় উল্লাস প্রকাশ করছেন সাধারণ মানুষ। ভ্যাকসিনটা যদি আসে এবং ওটা যদি আমাদের একটা পজিটিভ, ওটার পজিটিভ সাইড যে আমরা আবার নর্মাল ছিল আরও ফিরে পাবো। আমাদের তো 3 মাস ধরে কাজ বন্ধ হয়েছিল, সেই লকডাউন ছিল, যত পরিস্থিতি হোক, শান্তি হোক, এটাই আর বলছি। কোভিড-19কে হ্যান্ডেল করাটাও কোনো সেটারই প্রমাণ ভারত আবার একবার দিয়েছে। ভ্যাকসিন অনুমোদনের কয়েক মিনিট পরই এক টুইট বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের নিজস্ব প্রযুক্তির ভ্যাকসিন অনুমোদন পাওয়ার দিনটিকে ভারতীয়দের জন্য গর্বের বলে উল্লেখ করেন তিনি। এখন দেখার বিষয় 130 কোটি মানুষের দেশ এই ভারতে আগামী জুলাই মাস পর্যন্ত 30 কোটি তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারে কিনা। এখন দেখার বিষয় 130 কোটি মানুষের দেশ এই ভারতে আগামী জুলাই মাস পর্যন্ত 30 কোটি ভ্যাকসিন প্রয়োগের যে লক্ষ্যমাত্রা সেটি মোদী সরকার সফলভাবে সম্পূর্ণ করতে পারে কিনা। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, আজকে থেকে 6 মাস আগে আমি বারবার যখন লাইভ দিতাম তখন বলেছি যে কবে এই ভ্যাকসিনের সুখবর দিতে পারবো। আজকে সকালে যখন প্রথম খবরে ভ্যাকসিনের খবরটি আমি দিই, আমার মাধ্যমে দর্শকরা জানতে পারেন যে ভারতের ভ্যাকসিন অনুমোদন হয়েছে, তখন সত্যিই আমি কিন্তু নিজের মধ্যে একটি গর্ব অনুভব করছিলাম। একই রকম ভারতবাসী হিসেবে 130 কোটি ভারতবাসীর মধ্যেও কিন্তু আজকে গর্ব অনুভব হচ্ছে। আপনি জানেন যে এই গত 1 বছর ধরে এই করোনার দাপটে দেশটি শুধু এই ভারত শুধু নয়, বিশ্বটাকে লন্ডভন্ড করে দিয়েছে। সেক্ষেত্রে ভারতের নিজস্ব ভ্যাকসিন সহ অ্যাস্ট্রাজেনিকা, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং সিরাম ইনস্টিটিউটের যে কোভিশিল্ড, এই দুটো ভ্যাকসিন পরপর আজকে সকালবেলা যখন ভারত সরকার অনুমোদন দেয় তখন বলার অপেক্ষা রাখে না 130 কোটি মানুষের মুখের হাসিটা কতটা চওড়া। এরকম আমার হাসিটাও আজকে বেশ চওড়া। তবে এটা অবশ্যই এটা অবশ্যই আমরা দেখতে হবে যে আগামী জুলাই মাস পর্যন্ত ভারত সরকার যে 30 কোটি ভ্যাকসিন প্রয়োগের যে রূপরেখা চূড়ান্ত করেছে সেটি আসলে কতটা বাস্তবসম্মত হয়। আপনি জানেন যে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে এখনো পর্যন্ত সিরাম ইনস্টিটিউট যেটা কোভিশিল্ড সেটি 5 কোটি ডোজ তারা বলছেন যে আছে, এবং মার্চ মাস পর্যন্ত আরো 5 কোটি ডোজ তারা করতে পারবেন, অর্থাৎ 10 কোটি ডোজ আমরা ধরতে পারি আগামী মার্চ পর্যন্ত তারা নিশ্চিত করবেন। কোভিশিল্ডের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে বলা হয়নি তাদের কাছে ঠিক কত পরিমাণ ডোজ রয়েছে। এদিকে আপনি জানেন যে গতকালকে যখন দেশব্যাপী ভারতের 260টি বুথে স্বাস্থ্য কেন্দ্রে যখন এই টিকাকরণের মহড়া হচ্ছিল তখন দিল্লিতে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছিলেন যে দেশের টিকাটি বিনা মূল্যে দেওয়া হবে। তবে খানিকটা সুর গতকালকে রাতেই কিন্তু সুর বদল হয়েছে। তা তিনি বলেছেন যে স্বাস্থ্যকর্মী এবং কোভিড যোদ্ধাদের মধ্যেই এই কিন্তু বিনামূল্যে টিকা দেওয়া হবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু তিনি বলেননি। তবে কোভিড নিয়ে যারা গত 1 বছর ধরে কাজ করছেন তারা কিন্তু বলছেন যে আসলে কোভিডের এই টিকাটি সবার ক্ষেত্রে প্রয়োজন নয়, যাদের ক্ষেত্রে প্রয়োজন শুধুমাত্র তাদেরকেই কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে বেছে বেছে আগামী জুলাই মাস পর্যন্ত এই টিকা দেওয়া হবে। তো এই ছিল সাদিয়া আমার কাছে ভারতের যে দুটি পরপর কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের অনুমোদন দেওয়ার পর আমার কাছে তার সবশেষ। সাদিয়া, করোনা ভ্যাকসিনের অনুমোদন সম্পর্কে কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনার কারণে বন্ধ হওয়া আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিল সৌদি আরব। আজ থেকে দেশটিতে চালু হবে সব ধরনের ফ্লাইট। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্রপথেও সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা কাজে ফেরার সুযোগ পাবেন। রিয়াদ প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্ট। 15 দিন পর অবশেষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি কর্তৃপক্ষ। করোনা স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সগুলো। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্র পথেও দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। জরুরি কাজে দেশে আসার পাশাপাশি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরাও কাজে ফেরার সুযোগ পাবেন। সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকে থেকে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার একটা প্রস্তুতি আছে, যেতে পারবো। কিছুদিন ফ্লাইট বন্ধ ছিল, এখন ফ্লাইট চালু হওয়াতে আমার জন্য অনেক সুবিধা হয়েছে।
ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরবে প্রবেশের জন্য অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দেশটিতে নতুন ধরনের করোনা শনাক্ত না হলেও থেমে নেই সংক্রমণ। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন 100 জন। ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় 21শে ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। প্রথম 7 দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলেও পরবর্তীতে এর মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। প্রযুক্তির বিকাশে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে, তাই জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও দক্ষ ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহীর পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি একথা বলেন। আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন সরকার প্রধান। করোনা মহামারীর বাস্তবতায় অন্যান্য অনুষ্ঠানের মতো এবছর পুলিশ একাডেমির প্রশিক্ষণ সমাপনীও অনুষ্ঠিত হলো অনলাইন পরিসরে। রোববার সকালে গণভবন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 37তম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। তাকে রাষ্ট্রীয় সালাম জানায় নবীন পুলিশ কর্মকর্তারা। এবছর 13 নারী সহ 97 জন এএসপি প্রশিক্ষণ শেষ করে শপথ নেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায়। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সার্বিক আধুনিকায়নের মাধ্যমে জনবান্ধব পুলিশ গড়তে চায় সরকার। পুলিশকে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে, আস্থা বিশ্বাস অর্জন করতে পারে, তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না। মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে। কাজে সেইভাবেই নিজেদেরকে গড়ে তুলতে হবে। পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেবে। পুলিশের জন্য আলাদা মেডিকেল ইউনিট গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির অবাধ প্রবাহে অপরাধের ধরন পাল্টেছে, সতর্ক থাকতে হবে কর্মকর্তাদেরও। পৃথিবী এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে, ক্রাইমের ধরনটাও বদলে যাচ্ছে। সাইবার ক্রাইম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটাকেও আমাদের দমন করতে হবে। বলতে গেলে একটা বৈশ্বিক ক্রাইম। এই ক্রাইম থেকে দেশকে রক্ষা করা, তাছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করা, যেগুলি সামাজিক অপরাধ বা নানা ধরনের পারিবারিক অপরাধ, সেখানে কিন্তু পুলিশ অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে এবং এটাকে আরও দক্ষতার সাথে দমন করতে হবে। ইন্টারনেটের প্রসারে জনজীবনের শান্তি যাতে বিঘ্নিত না হয় সেদিকে আরও দক্ষতার সাথে সে বিষয়ে কাজ করতে পুলিশকে নির্দেশ দেন সরকার প্রধান। গুজব রটানো বা এই ধরনের কাজ যাতে করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনাকালীন অচলাবস্থার মধ্যেও এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ। ইতোমধ্যে ২৫০০ মিটার দীর্ঘ একটি টানেল টিউব বসে গেছে। চলছে দ্বিতীয় টানেল টিউব স্থাপন। এরই মধ্যে ৬১% নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চলাচল করবে বিভিন্ন ধরনের যানবাহন। এই টানেল দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো দ্রুত পৌঁছে যাবে কক্সবাজারে। আগের চেয়ে 1.5 থেকে 2 ঘন্টা কম সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে। শুধু ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি নয়, এই সুড়ঙ্গ পথ দিয়ে মূল শহরকে এড়িয়ে দক্ষিণ চট্টগ্রামের গাড়ি পৌঁছে যাবে মাত্র 15 থেকে 20 মিনিটে। এখন সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। এ সব কিছুই সম্ভব হবে 2022 সালের নির্ধারিত সময়ে কর্ণফুলী টানেলের কাজ শেষ হওয়ার মাধ্যমে যানবাহন চলাচল শুরু হলে। ইতোমধ্যে টানেলের 61% কাজ শেষ হয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক। যেভাবে আমরা চলতেছি সেভাবে যে কাজ যদি সবকিছু ঠিকঠাক চলে, আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো বলে আশা করি। কর্ণফুলী টানেল চালুর প্রথম বছরে 50 লাখের বেশি গাড়ি টানেলের নিচ দিয়ে চলাচল করবে। 51% হবে কন্টেইনার পরিবহনকারী ট্রেলর, বিভিন্ন ধরনের ট্রাক, ভ্যান। বাকি 49%-এর মধ্যে 13 লাখ বাস ও মিনি বাস আর 12 লাখ কার, জিপ ও বিভিন্ন ছোট গাড়ি চলাচল করবে বলে ধারণা টানেল কর্তৃপক্ষের। টানেলের ফলে অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ নগর পরিকল্পনাবিদদের। আমরা এখন চট্টগ্রামের এই অঞ্চলকে ঘিরে যেভাবে আমরা চট্টগ্রামকে রিজিওনাল একটা হাব হিসেবে চিন্তা করছি,
সেই ক্ষেত্রেও টানেলের মাধ্যমে কানেক্টিভিটি অনেক বড় ভূমিকা রাখবে। চীনের সাংহাই নগরীর আদলে এই টানেল হলে শুধু ওয়ান সিটি টু টাউন নয়, নদীর ওপারে স্থাপিত শিল্প কারখানায় বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আর দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি। কর্ণফুলীর ওপারে একটা শহর গড়ে উঠলে সেখানে নতুন নতুন শিল্প কারখানা হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। 4 লেন বিশিষ্ট দুটি টিউব সংবলিত 3.32 কিলোমিটার এই টানেলের ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে নদীর তলদেশ দিয়ে সরাসরি সুড়ঙ্গপথ তৈরির প্রকল্প এটি প্রথম। বৃহৎ অর্থনীতি দেশ ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানে নেই এই ধরনের প্রকল্প। সেক্ষেত্রে কর্ণফুলী টানেল নির্মিত হলে পুরো চট্টগ্রামের আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। প্রতারিত হতে দেশ স্বাধীন করিনি, মরণোত্তর খেতাবও চাই না। জীবনের শেষ সম্বল কষ্টের উপার্জিত টাকা ফেরত চেয়ে আদালতে ক্ষোভ জানান পিকে হালদারের প্রতারণার শিকার মুক্তিযোদ্ধা। 3,500 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পলাতক পিকে হালদারের ঠিকানা সরকারকে জানিয়েছে কানাডা। যে কোনো সময় তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করবে ইন্টারপোল, জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। পিপলস লিজিং এর নামে দেশের প্রায় 6,500 বিনিয়োগকারীর 3,500 কোটি টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটির এমডি ব্যাংকার পিকে হালদার। টাকা ফেরত চাইতে ক্ষতিগ্রস্তরা মামলা করার আগেই দেশ থেকে পালিয়ে যান পিকে হালদার। রোববার 1,000 কোটি টাকা অর্থ পাচারকারী পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে সরকার কি ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। এদিন আদালতকে দুর্নীতি দমন কমিশন জানায় যে কোনো মুহূর্তে পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে। অ্যালার্ট জারির পর্যায়ে আছে এবং এইটা যে কোনো সময় হতে পারে, ইভেন কাজও হয়ে যেতে পারে। এবং এটি আর একটু ভালো খবর, আমাদের দুদকের মামলার অভিযোগপত্রের কাজ এগিয়ে চলছে। খুব তাড়াতাড়ি আশা করছি অভিযোগপত্র দাখিল হবে ইনশাআল্লাহ। এদিন ভার্চুয়াল শুনানিতে অংশ নেন ক্ষতিগ্রস্ত 4 বিনিয়োগকারী, যাদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের বড় মেয়ে ডক্টর নাশিদ কামাল, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শওকতুর রহমান ও ক্যান্সারে আক্রান্ত সামিয়া বিনতে। তারা জীবনের শেষ সম্বলটুকু ফিরিয়ে দিতে আদালতের কাছে আকুল আবেদন জানান। বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের আমানত ফেরত চাই, আমরা যে টাকাটা রেখেছিলাম সেটা আমরা ফেরত চাই। আমি আমার টাকা চাই, আমার মরণোত্তর খেতাব চাই না। এই স্বাধীনতা তো আমরা চাইনি। আসলে তো প্রত্যেকটা জায়গাতেই যদি আমরা প্রতারিত হই, আমরা যদি অবহেলিত হই, উপেক্ষিত হই, অত্যাচারিত হই, তো এই স্বাধীনতাকে আমরা চেয়েছি। এ সময় ভুক্তভোগী বিনিয়োগকারীরা পিকে হালদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও অর্থ পাচারের ঘটনায় অসহযোগিতার অভিযোগ তোলেন বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে। আমার এই দায়ভারটা কে নিবে? বাংলাদেশ ব্যাংক নিবে, অর্থ মন্ত্রণালয় নিবে, না পিকে হালদার নিবে? কে নিবে? না পিপলস লিজিং নিবে? কেউ নেওয়ার নাই। পিপলস লিজিং এ একজন অবসায়ক বসা ছিলেন, সে বসে বসে কি করেছে 4 বছর। আগামী 5 জানুয়ারি এই 4 বিনিয়োগকারীকে দুদকের মামলার পক্ষভুক্ত করা ও পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি জাতির সঙ্গে তামাশা। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, করোনার এই সংকটেও দেশের অর্থনীতি প্রবৃদ্ধি আশানুরূপ অবস্থায় রয়েছে, সফলভাবে এগিয়ে চলছে দেশ। এটা মামা বাড়ির আবদার আর কি কারণে মধ্যবর্তী নির্বাচন। দেশের মানুষ চায় যে বাংলাদেশে বড় বড় একটা আন্দোলন হচ্ছে, গণ অভ্যুত্থান হচ্ছে, পাবলিকের এটা ডিমান্ড, জনদাবি। জনগণ যাদের নির্বাচিত করে, জনদাবি ছাড়া তারা সরবে কি করে? এটা তো জনদাবির কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই কোথাও। এখন আমি হুট করি একটা বিবৃতি দিয়ে দিলাম, প্রেস ব্রিফিং করে বললাম যে মধ্যবর্তী নির্বাচন দিই, তো এটা তো মামা বাড়ির আবদার। মধ্যবর্তী নির্বাচন কেন দেব? ভারত থেকে পেঁয়াজ আমদানি করলেও কেজি প্রতি 50 টাকার নিচে বিক্রি করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশি কৃষকের স্বার্থ রক্ষা করেই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আমাদের ভোক্তাদেরটাও দেখব, কৃষকদের স্বার্থটাও দেখব। আগামী 3 বছরের মধ্যে আমরা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারি, আমাদের প্রোডাকশনটা যেন সেই পর্যায়ে যায়, এবং যার জন্য গ্রোয়াররা দাম পেতে হবে। ঢাকার বাজারে ওই পেঁয়াজ বিক্রি হবে, ওখান থেকে আসা পাইকারি
বাজারে 45 আর খুচরা বাজারে 50 থেকে 55-র মধ্যেই রান করবে, জায়গা বেশি দূরে কাছে মিলে। আমাদের দেশের পেঁয়াজ কিন্তু সেই রেঞ্জের মধ্যেই আছে। এই ভারতের পেঁয়াজ ঢুকলেও আমাদের সমস্যার কিছু নাই। তারপর দুপুরের সময় আরও থাকছে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফিরতে চান পুরানো রূপে, দলের ভালো করার প্রত্যাশা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে না পারাটা বাংলাদেশের জন্য হবে হতাশার। তাই ইতিবাচক ক্রিকেট খেলতে চান বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে আজ দেশে ফিরে তিনি জানান, আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রোমাঞ্চকর হলেও নেই কোনো চাপ। এ সময় সন্তানের আগমন উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এই বিমানবন্দর এমন মুহূর্ত যেন অতি পরিচিত একজন সুপার সাকিবের। এর আগেও বহুবারই ফিরেছেন, তবে এবারের ফেরাটা একেবারেই ব্যতিক্রম। কোনো ঘরোয়া কিংবা নিষেধাজ্ঞার খড়গ নয়। এবার সাকিব ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের গল্প লিখতে। করোনার বেড়া জালে লঙ্কা সিরিজ ভেস্তে গেলেও শেষ পর্যন্ত আসছেন ক্যারিবিয়ানরা। উইন্ডিজকে ধন্যবাদ জানালেন সাকিব, বললেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা চ্যালেঞ্জের হলেও নেই কোনো চাপ। চাপ না, অবশ্যই একটা এক্সপেকটেশন তো থাকে, আমার নিজেরও আছে, সবারই আছে। তো সেই হিসাবে অবশ্যই ট্রাই করব যেন আগের জায়গাতেই থাকতে পারি। বাট সবই বোঝা যাবে যখন আসলে খেলাটা শুরু হবে। অবশ্যই ইজি হবে না আমার জন্য, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। বেশ কিছু সিনিয়র ক্রিকেটার না আসতে চাওয়ায় কিছুটা খর্বশক্তির স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। সাকিব বললেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো করতে না পারাটা বাংলাদেশের জন্য হবে হতাশার। যে দুইটা দল দিয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজ টিম, আমার কাছে মনে হয় যদি আমরা খুব বেশি ভালো না করি আমাদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে। তো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী যে আমাদের খুবই ভালো করা উচিত। সবাইকে চমকে দিয়ে 1 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন তৃতীয় সন্তানের আগমনের। উত্তেজনাকে চেপে রেখে এবার দেশবাসীর কাছে চাইলেন দোয়া। থার্ড টাইম অবশ্যই আবার এক্সাইটেড আমি। দেখা যাক, আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়াতে ইনশাল্লাহ সুস্থ সবলভাবে যেন নতুন পৃথিবীতে আসতে পারে বাচ্চা, এবং সুস্থ সবলভাবে যেন মা এবং বাচ্চা দুজনই থাকতে পারে। 10 তারিখ থেকে শুরু হতে যাওয়া টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পের আগে মিরপুরে 2-1 দিন ঐচ্ছিক অনুশীলন করার কথা বাংলার এই বিশ্বসেরার। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্সফোর্ডের ভ্যাকসিনে চূড়ান্ত অনুমোদন দিল ভারত। ব্যবহার হবে ব্যাপক হারে, শিগগিরই পাচ্ছে বাংলাদেশ। বিতরণ ব্যবস্থাপনা নির্ধারণী চ্যালেঞ্জিং। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।